জানোয়ার, লম্পট, তুই আমার সাথে এমনটা করলি কেন বল? আমি তো তোকে নিজের থেকেও বেশি ভালোবাসতাম, আর তুই তার এইভাবে প্রতিদান দিলি। তুই না বলেছিলি তোর শরীর খারাপ, তাহলে এটা কি? শরীর খারাপ বলে মেয়ে নিয়ে ঘুরে বেড়াচ্ছিস? বাহ বাহ, তাই তো বলি, কল দিলে তোকে কেন ওয়েটিংয়ে পাওয়া যায় এই মেয়ের সাথে কথা বলতি, তাই না? আমি কি তোকে ভালোবাসিনি যার জন্য আমার সাথে এমনটা করলি তুই? কি রে, কথা বলছিস না কেন? আমি মনে করেছিলাম তুই ভালো, কিন্তু তুই যে গুন্ডা বখাটে পরিবারের সন্তান সেটা ভুলে গিয়েছিলাম। আরে, গুন্ডা বখাটেদেরও কথার দাম আছে, কিন্তু তুই তুই তো যে এতটা খারাপ সেটা জানতাম না। ভালো হয়েছে তোর চেহারা আমার সামনে চলে আসছে। আজকের পর থেকে আমার সাথে কোনো যোগাযোগ রাখবি না। যদি চেষ্টা করিস তাহলে এর ফল ভালো হবে না। কথাগুলো বলতে বলতে দিশা শপিং মল থেকে বের হয়, আর আমাদের গল্পের নায়ক গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। আমাদের গল্পের নায়ক অনেক চেষ্টা করেছিল দিশাকে থামানো, কিন্তু দিশা চলে যায় সেখান থেকে। এরপর কেটে যায় 5 বছর। আন্ডারওয়ার্ল্ড মাফিয়া স্টিফেন ও রবার্ট নিজেদের গুটিয়ে নিয়েছে মাফিয়া দ্য রাজের ভয়ে। তারা কোথায় আছে কেউ বলতে পারছে না, তবে এই দুজন গুটিয়ে যাওয়াতে সবাই কিছুটা স্বস্তির নিঃশ্বাস নিচ্ছে। তখন কেউ এসে বলছে তার বসকে, বস বস, যাকে আমরা মারতে গিয়েছিলাম সে কোনো সাধারণ মানুষ না, সে হচ্ছে মানুষরূপী এক রক্তচোষা। 5 মিনিটের ভিতরেই আমাদের 100 জন লোককে চোখের পলকে মেরে ফেলেছে। আমিও আমার প্রাণ দিয়ে ফিরে এসেছি আপনাদের বাসাতে। চলুন বস, এখান থেকে, না হয় এই রক্তচোষা সবাইকে শেষ করে দিবে। এই, তোর মাথা ঠিক আছে? তুই কাকে কি বলছিস? জানিস আমি সিস্টেফেন আর রোবটের সাথে কাজ করেছি। বস, এই কথাগুলো এখন বলতে পারবেন, কিন্তু এই রক্তচোষা যখন আপনার সামনে এসে দাঁড়াবে তখনই আপনার প্যান্ট ঢিলে হয়ে যাবে। আচ্ছা, তা কোথায় আছে সেই শালা? ভাইরা ভাই, আমি এখানে আছি, আপনি একটু অপেক্ষা করুন। আমি আপনার চেলাদের সাথে কথা বলে আসি। বেশি সময় নেব না, 5 মিনিটেই হয়ে যাবে আমার। কথাটা বলার কয়েক মিনিট পর সবাই মাটিতে শুয়ে আছে, কিন্তু রক্তচোষাকে কেউ দেখতে পাচ্ছে না। তখন বস উঠে বলে, এইটা কি হলো? চোখের পলকে যে সবকিছু শেষ করে দিয়ে কোথায় আবার চলে গেল? ভাইরা ভাই, আমি যাইনি, আমি তোমার পিছনে বসে আছি। কথাটা শুনে বস আর তার পিছের লোকটা তাকিয়ে কয়েক পা পিছিয়ে যায়। তখন বস বলে ওঠে, ভাই, আমার ভুল হয়ে গেছে। আমি লন্ডনের কোনো ভার্সিটিতে আর মদক জাতীয় কিছু বিক্রি করব না, আর কাউকে বিক্রি করতে দিব না। আমি যতদিন বেঁচে আছি ততদিন কেউ এই ব্যবসা করতে পারবে না। আমায় ক্ষমা করে দিয়ে ভালো হবার একটা সুযোগ দিন। যা, দিলাম, তুই আমার মন জিতে নিয়েছিস। কথাটা বলে রক্তচোষা চলে যায়। এইদিকে তখন লোকটা বসকে উদ্দেশ্য করে বলে, বস, কি হলো? প্যান্ট ঢিলে হয়ে গেল আপনার? হবে না, এ যে অনেক ভয়ঙ্কর রক্তচোষা, দেখেছিস না? এমন পরিস্থিতিতে কেমন শান্তভাবে শান্ত গলায় বলে চলে গেল। আমি শিওর এ কোনো মাফিয়া হবে। হ্যাঁ বস, ঠিক বলেছে। এ হচ্ছে পুরো পৃথিবীর কালো জগতের বাদশা মাফিয়া দ্য রাজ, যাকে 56টি দেশের পুলিশ ও গোয়েন্দা সংস্থা খুঁজে বের করতে পারেনি। কি ভাগ্য ভালো, আজকে শয়তানের সামনে থেকে বেঁচে ফিরেছি। বস এখন বেঁচে ফেরেনি। রাজের সামনে যা বলেছেন সেগুলো করুন, তাহলে বেঁচে ফিরবেন। সেগুলো এখন তো করতেই হবে। এদিকে বাংলাদেশের আজকের নিউজ। বাংলাদেশের এক সময়ের বিখ্যাত ভার্সিটি, যার অবস্থান ছিল বিশ্বের টপ ভার্সিটির লিস্টে, আজকে সেই ভার্সিটির অবস্থান টপ লিস্টে নেই। বলছি এক সময়ের বিখ্যাত ভার্সিটি MRK। ভার্সিটির সুনাম নষ্ট হয়ে যাচ্ছে দিনে দিনে।
যেই ভার্সিটিতে কোনো রাজনৈতিক পরিবেশ ছিল না নেশার কোনো আনাগোনা, অথচ সময়ের ব্যবধানে সবকিছুর পরিবর্তন হয়ে ভার্সিটিতে এইগুলো পড়ালেখার জায়গা দখল করে নিয়েছে। বিগত কয়েক বছর ধরে ভার্সিটির প্রায় 500 জন স্টুডেন্ট আত্মহত্যা করেছে। আত্মহত্যার ঘটনা ঘটে যাচ্ছে দিনে দিনে। এই ভার্সিটির এমন ঘটনা হয়ে যাচ্ছে নিত্যদিনের খবর। এ নিয়ে ভার্সিটির প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ খালিদুজ্জামানের সাথে কথা বলার চেষ্টা করলে তিনি বিষয়টি এড়িয়ে যান। শোনা যায় অধ্যক্ষ খালিদুজ্জামানকে 3 মাসের জন্য বহিষ্কার করা হতে পারে ভার্সিটি থেকে। ভার্সিটির গেট পেরিয়ে রাহুল ভার্সিটিতে প্রবেশ করে। মাঠ পেরিয়ে রাহুল চলে যায় ক্লাসে। MRK ভার্সিটির অধ্যক্ষ টিভির দিক থেকে ফিরে তার সামনের মানুষটার উদ্দেশ্য করে বললেন, আমি আর হয়তো এই ভার্সিটি টিকিয়ে রাখতে পারবো না রে বা। ভার্সিটির পরিবেশ ধীরে ধীরে অনেক খারাপ হচ্ছে রে। ভার্সিটিতে বিভিন্ন রাজনৈতিক দলের ছেলেরা তাদের আস্তানা তৈরি করে চলেছে, যার জন্য ভার্সিটিতে প্রতিদিন মারামারি খুনাখুনি লেগে আছে। সেই খুনাখুনি শিকার হচ্ছে নির্দোষ ছেলেরা। আমি চেষ্টা করেছি এসব প্রতিহত করার, কিন্তু এই দেখ ওরা আমার অবস্থা কি করেছে। আত্মহত্যার কারণ কি সেটা খুঁজতে গিয়ে আমি জানতে পারি ড্রাগসের নেশায় সবাই আসক্ত ছিল, কিন্তু সঠিক সময় ড্রাগস না পাওয়ার জন্য সবাই আত্মহত্যা করে। আমি সহ কয়েকজনের কারণ অনুসন্ধান করতে গিয়ে কয়েকজন ড্রাগস লিডার ও উচ্চ পর্যায়ের নাম খুঁজে পাই। এখন শুধু তাদের বিরুদ্ধে কিছু প্রমাণ দরকার। সেই প্রমাণ পেয়ে গেলে আমি আদালতে মামলা করব এবং পিটিশন জমা দেব। ভার্সিটির প্রত্যেকটা ক্লাসের স্যাররা ক্লাস করাতে গেলে এইসব ছেলেরা স্যারদের ক্লাস থেকে বের করে দিয়ে তারা তাদের দলের প্রচারণা শুরু করে। যদি কোনো স্টুডেন্টের প্রতিবাদ করে, তারা সেই স্টুডেন্টদেরকে মাঠের মাঝে নিয়ে বস্ত্রহীন করে অমানসিক নির্যাতন শুরু করে। অনেক স্টুডেন্টসরা ভয়ে ভার্সিটি ছেড়ে চলে যাচ্ছে, অনেক স্যারও চলে গেছে। সরকার থেকে নির্দেশ এসেছে 6 মাসের ভিতরে যদি এর কোনো সুরাহা করা না হয় তাহলে ভার্সিটি সিলগালা করে বন্ধ করে দেওয়া হবে। আমাকে ভার্সিটির অধ্যক্ষ থেকে 3 মাসের জন্য অব্যাহতি দেওয়া হয়েছে। একদিক দিয়ে ভালোই হয়েছে, ওদের বিরুদ্ধে প্রমাণ খুঁজতে আমার সুবিধা হবে। কালকে আমার ভাই জমশেদকে নিয়ে বেরিয়ে পড়বো। আজকে আমি বড় নিরুপায় হয়ে এখানে এসেছি রে মা। তুই যদি এই 3 মাস ভার্সিটির দায়িত্ব গ্রহণ করতিস। এতক্ষণে MRK ভার্সিটির অধ্যক্ষ জনাব খালিদুজ্জামান কথা বলছিলেন। কথা বলা শেষ করে চোখের জল মুছে সামনের মানুষটার দিকে আশাতীত দৃষ্টিতে তাকান। তখন সামনের মানুষ বলে ওঠেন, স্যার, আপনার কথাগুলো শুনে খুবই কষ্ট লাগছে, কিন্তু স্যার আমি তো। প্লিজ মা, তুই না করিস না। আমি তোর কাছে অনেক আশা নিয়ে এসেছি। আমি তো তোর বাবারই মতো। তুই কি আমায় ফিরিয়ে দিবি? স্যার, আমার কয়েকটা দিন সময় লাগবে। আচ্ছা, তোর যতদিন ইচ্ছে নিয়ে নে। তবুও মা, আমায় নিরাশ করিস না তুই। আমার যে তোকে খুবই প্রয়োজন। আচ্ছা, আমি আসি রে মা। সে কি স্যার, দুপুরের খাবার খেয়ে যাবেন? এখন আপনার যাওয়া হবে না। আপনি না খেয়ে গেছেন শুনলে আমার স্বামী আমায় বকাবকি করবে। আপনাকে না খেয়ে আমি ছাড়ছি না আজকে। না রে মা, আমার খিদে নেই। আমি যে আমার মনের দুঃখটা বলতে পেরেছি, এতে আমার পেটের খিদে মিটে গেছে। এখন তুই আসলেই আমি কিছুটা শান্তি পাই, না হলে আমার শেষ ইচ্ছে অপূর্ণ রেখে মরতে হবে রে। অধ্যক্ষ স্যার কথাগুলো বলে চলে যান। এইদিকে সময় এসে পুরাতন একটা জিমেইলে ভয়েস রেকর্ডিংটা পাঠিয়ে দেন। রাত 2টা বাজে। তখন সোমার ফোনে কল আসে। তখন সোমা ফোন রিসিভ করে বলেন, হ্যালো। ওপাশ থেকে কি বলছে শোনা যাচ্ছে না। তখন আবার সোমা বলে ওঠে, আমি বা আমার স্বামী কিছুই করব না, তবে সবকিছু করবে একজন। সাহস থাকলে তার সামনে এসে কথা বলিস, তোকে ছিঁড়ে রেখে দিবে। সেই মানুষরূপী হান্টার। হান্টাররা কতটা ভয়ঙ্কর হয় সেটা তো তুই ভালো করেই জানিস। আমি ফোন দেওয়ার আগে চিন্তা করে ফোন দিবি, কারণ আমার ছেলে জানতে পারলে তোকে শেষ করে দিবে। হান্টারের নজর যার উপর পড়ে তাকে শিকার করা না পর্যন্ত কিন্তু থামে না। সো বি কেয়ারফুলি। ওপাশ থেকে কি বলছে কিছুই শোনা যাচ্ছে না। তখন সোমা হাসতে হাসতে বলে, জানি না তুই কি করে জানতে পেরেছিস। অধ্যক্ষ স্যার আমার বাসায় এসেছেন, তবে এটা জেনে রাখিস তুই আমার ছেলের কানে যদি পৌঁছে যায় তুই আমায় ফোন দিয়ে থ্রেট দিচ্ছিস, তাহলে কি হবে সেটা চিন্তা কর তুই। বিকজ হি কেয়ারস এ লট ফর মি অ্যান্ড আই এম প্রাউড অফ মাই সন। আর শোন, আমি ভার্সিটির দায়িত্ব নিচ্ছি 1 সপ্তাহ পর থেকে। সোমা হঠাৎ ফোনের দিকে তাকিয়ে হাসতে হাসতে বলে ওঠেন, হি কেয়ারস এ লট ফর মি অ্যান্ড আই এম প্রাউড অফ মাই সন। 1 মিনিট দাঁড়া। সোমা কথাটা বলে একটা নাম্বারে কলে অ্যাড করেন।
এবং বলে ওঠেন, এবার বল, কি কি যেন বলছিলি তুই? আমায় আর আমার স্বামীকে কি যেন করবি? তখনই ওই কলে অ্যাডকৃত নাম্বার থেকে ভেসে আসে গম্ভীর কণ্ঠে কিছু কথা। আর কথাগুলো শুনে ফোনের ওপর পাশে থাকা লোক ফোন কেটে দিল। সুমা ফোন রেখে হাসতে হাসতে ঘুমিয়ে পড়েন। এইদিকে রাজ বাসায় ফিরে ফ্রেশ হয়ে তার ল্যাপটপটা নিয়ে বসে। তখনই রাজের ডান হাত রাকিব এসে বলে, বস, বাংলাদেশ থেকে একটা কন্ট্যাক্ট এসেছে। কি করতে হবে? একজন অধ্যক্ষকে মারতে হবে। কি বলছিস কি রাজীব? ভুলে এমন কথা মুখে আনবি না। বস 10 কোটি টাকা দিবে, আর এই দেখুন সে অধ্যক্ষের ছবি। এবার তো ভাবতে হচ্ছে টাকাই যে আমার নেশা। ছবিটা হাতে নিয়ে বললাম, আমি আসছি অধ্যক্ষ সাহেব, অপেক্ষা করুন। রাহুল ক্লাস শেষ করে বের হয় হোস্টেল সুপারের রুমের উদ্দেশ্যে। তখন একটা ছেলে এসে দৌড়তে দৌড়তে রাহুলের পায়ের কাছে এসে পড়ে। তখন রাহুল ছেলেটাকে মাটি থেকে উঠিয়ে বলে, কি হয়েছে ভাই, তুমি এভাবে ভয় পাচ্ছ কেন? আসলে কয়েকজন ছেলে এসে বলে আমায় তাদের দলে যোগ দেওয়ার জন্য, কিন্তু আমি মানা করে দিই। ছেলেগুলো তখন আমায় ধাওয়া করে, আর ওদের ধাওয়া খেয়ে আমি এখানে। ভাই, আপনি আমায় বাঁচান ভাই। চিন্তা করবেন না, ওরা আপনার কিচ্ছু করবে না। ছেলেগুলো রাহুলের সামনে চলে আসে। তখন ছেলেটা ভয় পেয়ে রাহুলের পেছনে চলে যায়। আর ওই ছেলেগুলো বলে, ওই তুই কে রে? ওই ছেলেকে আমাদের হাতে তুলে দে। আয় নিয়ে যা। ছেলেগুলো যখন ওই ছেলের কাছে এসে ছেলের গায়ে টাচ করতে যাবে, তখনই রাহুল ছেলেগুলোকে এক এক করে মাটিতে শুইয়ে দিল। ভার্সিটির অনেকেই তাকিয়ে আছে। তখন রাহুল ভার্সিটির সবার উদ্দেশ্য করে বলে, তোমরা সবাই কিছু দেখোনি কে মেরেছে এদের? আর যদি কেউ আগে বাড়িয়ে কিছু বলতে যাও, তাহলে তার জন্য অনেক বাজে কিছু অপেক্ষা করছে। কথাটা বলে রাহুল সেখান থেকে ওই ছেলেকে নিয়ে চলে যায়। রাহুল ছেলেটাকে বলে, তোমার নাম কি? আমার নাম সাবিহান, বিবিআই অ্যাকাউন্টেন্টিং ডিপার্টমেন্টের 3য় সেমিস্টার। আমি রাহুল, তোমার সাথেই পড়ি। আজকে থেকে আমরা বন্ধু। আচ্ছা, চলো, আমার এই ভার্সিটিটা ঘুরে দেখিয়ে দিবে, আর হোস্টেল সুপারের সাথে দেখা করতে হবে। আচ্ছা, রুম নাম্বার 200 কোন দিকে? কেন 200 নাম্বার রুমে কি? আমি ওই রুমে থাকবো। তাহলে তো তুমি আমার রুমেই থাকবে। ওই রুমে আমি আর আমার বন্ধু বিশ্বজিৎ থাকি। এখন তুমি আমাদের সাথে ওই রুমে থাকবে। আচ্ছা চলো, তোমায় দেখিয়ে দিচ্ছি। তারপর সুফিয়ান রাহুলকে পুরো ভার্সিটি ঘুরিয়ে দেখিয়ে হোস্টেল সুপারের রুমে নিয়ে যায়। সুফিয়ান রাহুলের নাম এবং কোন সেমিস্টার সেটা বলে। তখন রাহুল বলে, হ্যালো স্যার, আমি লাইব্রেরিয়ান শফিক মামার বন্ধুর ছেলে। ভাইস প্রিন্সিপালের অনুমতি পেয়ে গেছি। এখন আপনারটা পেয়ে গেলেই হয়ে গেল, আর হোস্টেলে উঠে যাব। তারপর হোস্টেল সুপার রাহুলকে অনুমতি দিয়ে দেন। রাহুল সেখান থেকে বের হয়ে আসে। তখন সুফিয়ান বলে, রাহুল, আমাদের ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের দিকেও যেতে হবে, তাই একটু সাবধানে থাকবে। কেউ কিছু বললে সেটা শুনেও না শুনে চলে যাবে। কেন, কে আছে ওখানে? কারণ ওই ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে সবাই নেশা করে, আর সমস্ত কিছু রাস্তা না ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট। তুমি গেলেই দেখতে পাবে সবকিছু। তাহলে তো আমার যেতেই হবে। হাতটা কেমন জানি করছে। তাহলে চলো তাড়াতাড়ি। কথাটা বলে রাহুল সুফিয়ানকে টানতে টানতে নিয়ে যায়। রাহুল ইঞ্জিনিয়ারিং থেকে এই ঢুকতেই দেখতে পায় সবাই নেশা করছে। রাহুল এক এক করে সবার দিকে তাকায়। তারপর সামনের দিকে এগোতে যাবে, তখন দেখতে পায় কয়েকটা ছেলে মিলে একটা মেয়েকে সিগারেট খাওয়ানোর জন্য বলছে। তখন রাহুল পাশে থাকা একটা লাঠি দিয়ে ছেলেগুলোকে মেরে শুইয়ে দিল। তারপর মেয়েটাকে চলে যাওয়ার জন্য ইশারা করে। ওই সুফিয়ানের বাচ্চা, এখানে সব চিকেন ললিপপ এদের দিয়ে আমার কিচ্ছু হবে না। আমার তো চেয়ে রোস্ট। তুই আমায় কোথায় নিয়ে এলি? তুই এখানে চিকেন ললিপপ পেলি কোথায়? আমি তো তোর কোনো কথার মাঝনে বুঝতে পারছি না। আরে শালা, আমি বলছি এখানে তো নতুন নেশা করতে দেখছি, পুরাতনরা কই? ও, ওদের এখন পাবি না, রাতে পাবি আমাদের হোস্টেলে। তবে কয়েকজন মনে হয় মেডিকেল ডিপার্টমেন্টে আছে। তাহলে আর অপেক্ষা কিসের? যাওয়া যাক তাহলে। আচ্ছা, নিয়ে যাব তোকে। তার আগে তুই আমার একটা কথা বলতো। আমি এখানে আসছি একজনকে মারতে আর নিজের পড়াশোনা চালিয়ে যেতে। তুই জিজ্ঞেস করার আগেই বলে দিলাম। তুই কাকে মারার জন্য এসেছিস?
সেটা বলা যাবে না। তুই নিয়ে চল আমায়। সোফিয়ান কোনো কথা না বলে রাহুলকে নিয়ে চলা শুরু করে মেডিকেল ডিপার্টমেন্টের দিকে। কিছু সময় পর রাহুল আর সোফিয়ান মেডিকেল ডিপার্টমেন্টে প্রবেশ করে। রাহুল দেখতে পায় এখানে সবাই নেশায় ব্যস্ত, সবাই ওপেনলি নেশা করে যাচ্ছে। তখন রাহুল পাশে তাকিয়ে দেখতে পায় কয়েকজন বসে ড্রাগস সহ অন্যান্য মাদকও বিক্রয় করছে। রাহুল যখন এগিয়ে যাবে তখন রাহুল দেখতে পায় একটা মেয়ে কান্না করতে করতে তাদের দিকে আসছে। রাহুল মেয়েটার দিকে তাকিয়ে সুফিয়ানকে উদ্দেশ্য করে বলে, সুফিয়ান, এই সুন্দরী রানীটা কে রে? ইনি হচ্ছেন আমাদের ভার্সিটির মেডিকেল ডিপার্টমেন্টের প্রফেসর দিশা চৌধুরী। রানী কি সিঙ্গেল নাকি মিঙ্গেল হয়ে গেছে? না, এখনো সিঙ্গেল। উনি নাকি বিয়ে করবে না কখনো। রাজা চলে এসেছে, তাহলে রানীও এখন রাজি হয়ে যাবে বিয়ের জন্য। কি বলছিস কি তুই? জানিস ম্যাডাম জানলে কি হবে? হ্যাঁ, পাগল হয়ে গেছি রে। এই রাজাকে এই রানী পাগল করে দিয়েছে। তখন দিশা ম্যাডাম চোখের জল মুছে রাহুলকে ক্রস করে যাবে, তখন রাহুল বলে ওঠে, এই যে রানী, তোমার কান্না করার কারণ কি জানতে পারি? দিশা ম্যাডাম রাহুলের কথা শুনে দাঁড়িয়ে পড়ে। তখন দিশা রাহুলের পা থেকে মাথা পর্যন্ত তাকায়। তখন রাহুল বলে, আমি কোনো এলিয়েন না, আমি একজন মানুষ। আমারে তো ভালো করে পর্যবেক্ষণ করতে হবে না। আমার সবকিছু ঠিক আছে, শুধু বুকের বাম পাশটা কেমন করে লাফালাফি করছে আপনাকে দেখে। এই ছেলে, তুমি কে? তোমায় তো আগে কখনো দেখিনি। আপনার রাজ্যে, আজকে আমি অন্য রাজ্য থেকে আপনার রাজ্যে আসলাম। এই কি বলছো কি তুমি? তোমার মাথা ঠিক আছে? আমার সবকিছু ঠিক হয়ে গেছে আপনাকে দেখে, সাথে ওইটাও এখন বুলেটের গতিতে ওঠানামা করছে। এই বেয়াদবের মতো কি কথা বলছো? তুমি জানো আমি কে? তোমার তো সাহস কম না, তুমি আমার সামনে বাজে কথা বলো। আচ্ছা বাদ দাও, এখন বলো কান্না করার কারণটা কি? হোয়াট? তুমি আমায় তুমি করে বলছো? এই ছেলে, তুমি জানো আমি কে? আমি তোমার রাজা আর তুমি আমার রানী। বাসর বাড়ি বলবো কথা, কান্না কানি। এখন বলো কি হয়েছে যার জন্য কান্না করছিলে? এই ছেলে, আমি এখনই তোমার নামে অধ্যক্ষ স্যারের কাছে বিচার দিব। ছেলে না বলে যা। ম্যাডাম তাড়াতাড়ি বলুন, না হলে আপনাকে জ্বালিয়ে মারবে। শালা আস্ত একটা ফাজিল। আপনি না বললেও আপনাকে কি থেকে কি বলে রাজি করিয়ে নিবে আপনি বুঝতেই পারবেন না। তখন আপনাকে করতে হবে ওর সাথে। তোমরা দুইজনের নামেই বিচার দিব আমি। ম্যাডাম রাহুল কিন্তু বেয়াদব, আপনার সাথে কখন কি করবে সেটা আপনি বলতে পারবেন না। তার চেয়ে বলুন না কি হয়েছে যার জন্য আপনি কান্না করছিলেন, তাহলে তো সমাধান হয়েই যায়। আসলে একজন স্টুডেন্টকে নেশার জগৎ থেকে ফিরিয়ে আনার জন্য আমি কয়েকদিন কষ্ট করেছিলাম। সেই স্টুডেন্টও অনেকটা রিকভারি হয়ে যায়, কিন্তু কয়েকজন বখাটে ছেলে এসে আমায় ওই রুম থেকে বের করে দিয়েছে, আবার আমার মুখে সিগারেটের ধোঁয়া মেরেছে। আসো আমার সাথে আর দেখিয়ে দাও ছেলেগুলোকে। না, তার দরকার নেই। ম্যাডাম এই ফাজি। থামো, বুঝতে পেরেছি। তখন দিশা সামনে সামনে হাঁটতে লাগলো। রাহুল দিশার পাশে আর সুফিয়ান পেছন পেছন আসছে। দিশা একটা রুমে প্রবেশ করে রাহুলকে দেখিয়ে। তখন রাহুল ভেতরে ঢুকে দরজা বন্ধ করে দিল। ভেতর থেকে শুধু ধূপ ধাপ শব্দ আসছে, কিন্তু কারো চিৎকারের আওয়াজ আসছে না। কিছু সময় পর রাহুল দরজা খুলে বেরিয়ে আসে আর দিশাকে বলে, দেখলাম ভিতরে কোনো রোগী নেই, বেডগুলো খালি পড়ে আছে, তাই ওদের বিছানে শুয়ে দিলাম। এবার আপনি চিকিৎসা শুরু করতে পারবেন। এখন আসি তাহলে। রানী সাহেবা, কোনো সমস্যায় পড়লে আমায় আবার স্মরণ করবেন, আর যখনই কথা বলার ইচ্ছা হবে তখনই রোগ নাম্বার 223 করানো যাবে, আপনার রাজা চলে আসবে। কথাটা বলে রাহুল তার রুমে চলে আসে। রুমে এসে বিশ্বজিতের সাথে পরিচিত হয়ে নেয়। তারপর রাহুল সুফিয়ান আর বিশ্বজিৎকে উদ্দেশ্য করে বলে, খাওয়া দাওয়া করা হয়নি, যা তোরা দুইজনে মিলে আমার জন্য বিরিয়ানি নিয়ে আয়। আচ্ছা টাকা দে, নিয়ে আসছি। কিসের টাকা? তুই না বললি বিরিয়ানি নিয়ে আসার জন্য? বিরিয়ানির দোকানদার কি আমাদের শ্বশুর লাগে যে আমাদের এমনি এমনি দিয়ে দিবে? তাহলে তুই এক কাজ কর। বিরিয়ানি নিয়ে আসছি, তবুও বাপ আমার। চুপ কর তুই। যাও বাছে ধন।
পরের দিন সকালে রাহুলের ঘুম ভাঙে বিশ্বজিৎ আর সুফিয়ানের চিৎকার শুনে। রাহুল ঘুম থেকে উঠে দরজা খুলে তো অবাক হয়ে যায়, কারণ তার সামনে দাঁড়িয়ে ছিল কি ব্যাপার, রুমের বাইরে এত সিরিয়াল কিসে? ওই শালা, কালকে তোরে ফাদার তেরেসা হওয়ার দরকার কি ছিল? আমি আবার কি কাজ করলাম? কেন, কালকে ওই ছেলেগুলোকে মেরে অর্থোপেডিক ডিপার্টমেন্টের স্টুডেন্টদের দিয়ে এসেছিলি? হ্যাঁ, তো কি হয়েছে? শালা, এখন এরা এসেছে হার্টের রোগীর জন্য, কার্ডিওলজির স্টুডেন্টরা এসেছে। আরে আমি কি রোগী সাপ্লাই করি? আমায় কি দালাল মনে হয় ওদের? আমাদের না বলে সেটা ওদের বল। শাল্লাহ, কালকে রাতে ঘুমাতে পারিনি তোর অত্যাচারে, আর সকাল হতে না হতেই এদের অত্যাচার শুরু। রাহুল দরজা খুলে সবার উদ্দেশ্য করে বলে, এই, আমায় কি তোদের রোগীর দালাল মনে হয়, না কোনো রোগী পাচারকারী মনে হয়? আমি 1 থেকে 10 পর্যন্ত গুনবো, এর মাঝে যদি সব কয়টা আমার চোখের সামনে থেকে বিদায় না হবি, তাহলে তোদের বেডে শুইয়ে আমি তোদের চিকিৎসা করব। রাহুল কথাগুলো বলার শেষে গুণা শুরু করে। 1, 2, 3, 4, 5, 6। 6 বলার আগেই সবাই ভ্যানিশ হয়ে যায়। রাহুল রুমে এসে টাওয়াল নিতে বাথরুমে চলে যায়। রাহুল বাথরুমে ঢুকতে যাবে, তখন একটা ছেলে এসে রাহুলের পথ আটকে দাঁড়ায়। রাহুল ছেলেটাকে উদ্দেশ্য করে বলে, দেখ, সামনে থেকে সর, নাইলে এমন জায়গায় মারবো কেউ ঠিকও করতে পারবে না। তখন ছেলেটা বলে, আমাদের ভার্সিটির ভিপি সুলতান ভাই আগে বাথরুমে যাবে, তারপরে অন্য কেউ যাবে। তোর দেখছি হার্টবিটটা অনেক খারাপ, সেটা চিকিৎসা করতে হবে। কথাটা বলেই রাহুল ছেলেটার বুকে একটা পাঞ্চ মারে, আর সাথে সাথে ছেলেটা মাটিতে শুয়ে পড়ে। তখন রাহুল বলে, এই, কারা যেন হার্টের রোগীর খোঁজ করছিলি, এটাকে নিয়ে যা। রাহুল কথাটা বলে বাথরুমে ঢুকে পড়ে। রাহুল বাথরুম থেকে বের হয়ে দেখতে পায় কয়েকজন দাঁড়িয়ে আছে, আর তাদের একটু মোটা করে একজন দাঁড়িয়ে আছে। রাহুল একবার সবার দিকে তাকিয়ে যেই আসতে যাবে, তখন ভিপি রাহুলের সামনে এসে বলে, কিরে, তুই আমার পরিচয় জানার পরেও বাথরুমে ঢুকে গেলি? তো কি করব, আমি তো আরতি নিয়ে নাচবো। তোর দেখছি অনেক দম। যখন বুঝতেই পারছিস, তাহলে কথা বলতে আসছিস কেন? আর একটা কথা, বাথরুমে দেখলাম অনেক ময়লা, সাথে অপরিষ্কার, সেগুলো দেখতে পারিস না? ডিবি তো আমরাই করেছি তোকে, তুই আমাদের কাজ না করে অন্যদের সাথে কাজ করছিস, তাও আবার ভার্সিটির বাইরের লোকের সাথে। এখনো সময় আছে। মাসুদ, ভালো হয়ে যা। সুলতান, ভালো হয়ে যা, না হলে মারা পড়বি খুব তাড়াতাড়ি। রাহুল কথাগুলো বলে চলে আসছে। তখন সুলতানের লোকেরা রাহুলের দিকে এগিয়ে যাবে, তখন সুলতান সবাইকে আটকে দিয়ে বলে, এখন না, আগে আমাদের কাজটা শেষ করতে হবে, তারপর ওই দমওয়ালাকে দেখে নিব। এখন চল। রাহুল রুমে এসে রেডি হয়ে সুফিয়ান বিশ্বজিৎকে নিয়ে বেরিয়ে পড়ে। তারপর ক্যান্টিনে গিয়ে খাওয়া দাওয়া করে বের হয়। তখন রাহুল দিশাকে দেখতে পায়। রাহুল বিশ্বজিৎ আর সুফিয়ানকে ক্লাসে দেখা হবে বলে চলে আসে। রাহুল দিশার সামনে এসে বলে, হ্যালো রানী। তুমি এখানেই? তো কোথায় থাকবো, আজকে তো রানীকে অনেক সুন্দর লাগছে। এসব কথা না বলে সোজা কথায় আসো। আই লাভ ইউ। কি বললে তুমি? তুমি জানো আমি তোমার ম্যাডাম হই? তুমি তো বললে সোজা কথা বলার জন্য, তাই বলে দিলাম আমি। আর রইলো তুমি আমার ম্যাডাম হও। আরে এখন সিনিয়র জুনিয়রের বিয়ে তো কমন ব্যাপার, সবচেয়ে বড় কথা দুইজনের মনের মিল হওয়া। তোমার সাথে আমার মনের মিল হয়ে গেছে, আর এখন তুমি আমার সাথে থাকলে তোমার মিলও হয়ে যাবে। রাহুলের কথা শুনে দিশার 5 বছর আগের কথা মনে পড়ে। তখন দিশা রেগে বলে ওঠে, মনে মিল কখনো হবে না, কারণ এই মন অনেক আগে একজনকে দিয়ে দিয়েছি। তাই অযথা এসব উল্টাপাল্টা কথা না বলে চলে যাও এখান থেকে। কুল কুল, এখন বলো ওই ছেলে অবস্থা কেমন? ছেলেটা ভালো, কিন্তু বাকিদের যদি ওর মতো ভালো করে তুলতে পারতাম। বাকিদের ভালো করতে হলে তো রিহাবের প্রয়োজন হবে। রিহাব তো আমাদের ভার্সিটির আছে, কিন্তু ওই বখাটেদের জন্য কাউকে নেওয়া যাচ্ছে না। চিন্তা নেই, তোমরা রেডি করো,
আমি বাকিদের নেয়ার ব্যবস্থা করছি। যদি তুমি করতে পারো কাজটা, তাহলে তুমি আমার বন্ধু হতে পারো। আহ, তাহলে তো ভালোই, বন্ধুত্ব থেকে ভালোবাসা শুরু হবে। কি বললে? না কিছু না, আসি আমি, কালকে দেখা হয়ে হবে। রাহুল কথাটা বলে ভার্সিটি থেকে তার বাইক নিয়ে বের হয়ে যায়। বিকেলে রাহুল একটা ব্যাগ নিয়ে রুমে প্রবেশ করে। রাহুল ব্যাগ থেকে 2টা পিস্তল আর একটা বক্স ড্রাগ বের করে। এই দেখে সুফিয়ান আর বিশ্বজিৎ বলে ওঠে, রাহুল এগুলো কি? তোর হাতে পিস্তল আর ড্রাগস? আমি নেশা করি, আর আমি একজন কন্ট্রাক্ট কিলার। এই ভার্সিটিতে এসেছি একজনকে খুন করার জন্য। তার মানে সত্যি তুই কাউকে মারার জন্য এখানে এসেছিস? কেন করছিস তোরা এমনটা? আমি এত কিছু জানি না। তোরা যদি সাইলেন্ট না থাকিস তাহলে আমি ভায়োলেন্ট হয়ে যাব, আর তোরা তো জানিস আমি কেমন। কথাটা বলে রাহুল বাথরুমে চলে যায় ফ্রেশ হতে। রাহুল ফ্রেশ হয়ে এসে পিস্তল কোমরে গুজে সুফিয়ান আর বিশ্বজিৎকে নিয়ে বেরিয়ে পড়ে। তারপর খুঁজে খুঁজে কয়েকজন নেশাগ্রস্ত স্টুডেন্টদের নিয়ে ভার্সিটির রিহাব সেন্টারে নিয়ে যায়। তারপর রাহুল সবাইকে বেডে শুয়ে দিয়ে তার সাথে নিয়ে আসা ড্রাগগুলো দিতে থাকে সবাইকে। সবাইকে দেওয়া শেষ হলে রাহুল, বিশ্বজিৎ, সুফিয়ান চলে আসে রুমে। এইদিকে রাজীব বলছে রাজকে, বস আমাদের বাংলাদেশে এখন যাও, ভালো হবে না, আর ওই কন্ট্রাক্টটা বাতিল করে দেই। কেন? এই দেখুন ল্যাপটপ স্ক্রিনে। যাব না বাংলাদেশে, তবে আমার না গিয়ে অন্য কেউ একটা কাজটা করবে। কার কথা বলছেন আপনি বস? বাংলাদেশে আমাদের কে আছে? স্যার বুঝে গেছি আমি, চিন্তা নেই। তাহলে স্যার এই কাজ কবে শুরু করবেন আপনি? আমার কাজ আছে, এই কাজটা তুমি হ্যান্ডেল করবে রাজীব। রাজীব চলে যায়। রাজ কম্পিউটার স্ক্রিন তাকিয়ে কাজ করছে, আর কিছুক্ষণ পর পর কম্পিউটার স্ক্রিনে কিছু লেখা ভেসে উঠছে, আর রাজ হাসছে। পরের দিন সকালে ক্লাস করছিল, তখন ভিপি এসে সকল ছাত্রছাত্রীর উদ্দেশ্য করে বলে, সবাই ক্লাস থেকে বের হয়ে আসো, আর এক ক্লাস হবে। আমাদের দলের মিটিং আছে, আর আজকে আমাদের নেতা আসবেন। সবাই যখন ভিপির কথা শুনে ক্লাস থেকে বের হতে যাবে, তখন রাহুল ভিপির সামনে গিয়ে বলে ওঠে, নেতা আসবে, তোরা তুই গিয়ে মিটিংটা কর। এখানে ক্লাসের কেউ যাবে না, সবাই ভার্সিটিতে এসেছে পড়াশোনা করার জন্য, তোদের মতো চামচা হওয়ার জন্য নয়। স্যার ক্লাস নিয়ে শুরু করেন। রাহুল ভিপিকে ক্লাস থেকে বের করে দিয়ে তার নিজের সিটে এসে বসে, আর স্যার ক্লাস নেওয়া শুরু করেন। সুলতান সেখান থেকে রেগে চলে যায় মিটিং এর স্থানে। এইদিকে 3 মাসের জন্য ভার্সিটির ভাইস প্রিন্সিপালের দায়িত্ব গ্রহণ করেছেন সোমা চৌধুরী। ভার্সিটির সকল স্যার এবং ম্যাডামদের উদ্দেশ্য করে বলেন, আজকে থেকে ভার্সিটির সকল ক্লাস চলবে। যদি ক্লাসের সময় কোনো স্টুডেন্টকে বাইরে দেখা যায়, তাহলে আপনাদের সবাইকে জবাবদিহি করতে হবে। যারা ক্লাস করতে চাইবে না, তাদের ক্লাস থেকে না, ভার্সিটি থেকে বের করে দিবেন। আর আমি শুনেছি ভার্সিটিতে এই কয়েকদিনে অনেক নিউ স্টুডেন্ট অ্যাডমিশন দিয়েছে। তাদের লিস্টও এবং তাদের ডকুমেন্ট আমার টেবিলে চাই 12টা বাজার আগেই। কথাগুলো বলে সোমা সেখান থেকে বের হয়ে যায়, তার রুমে চলে যায়। আর এই দিকে সুলতানকে মিটিং রুমে একা দেখে জননেতার ডন সুলতানের সামনে এসে বসে আর বলে, কিরে সুলতান, একা বসে আসিস যে? আজকে বাকি স্টুডেন্টরা কোথায়? সবাই ক্লাস করছে। তুই বলিসনি আমার কথা? বলেছিলাম, কিন্তু ভার্সিটির ভাইস প্রিন্সিপাল এবং নতুন একটা ছেলে এসে বাধা দিচ্ছে, তাই কেউ আসেনি। কি এত বড় সাহস ওদের আমার কাছে বাধা দেয়? তুই বলিসনি আমার কথা ওদের? বলেছিলাম, কিন্তু দুইজনেই বলেছে তাদের সাথে আপনাকে দেখা করার জন্য। আচ্ছা চল, প্রিন্সিপালের সাথে দেখা করে আসি। ডন কথাটা বলে ভাইস প্রিন্সিপালের রুমের উদ্দেশ্যে রওনা দিল। ভাইস প্রিন্সিপাল রুমের সামনে এসে ডনের অনুমতি না নিয়েই ঢুকে পড়ে আর ডনকে বলে, অভিনন্দন ম্যাডাম, আমাদের ভার্সিটিতে আপনাকে স্বাগতম জানাই। সোমা চৌধুরী তখন ভার্সিটির কয়েক
একটা ফাইল দেখছিল। তখনই ডন ঢুকতে ঢুকতে কথাগুলো বলে। সোমা চৌধুরী ডনের দিকে তাকিয়ে বলে, ধন্যবাদ আপনাকে। তাছাড়া কারো রুমে ঢুকতে হলে অনুমতি নিয়ে ঢুকতে হয়, সেটা কি আপনি জানেন না? আমি হলাম এই ভার্সিটির নেতা। আমায় কারো রুমে ঢুকতে হলে কোনো অনুমতির প্রয়োজন হয় না। আপনি এই ভার্সিটির নেতা হন আর খাতা হন, তাতে আমার কিছু যায় আসে না। আজকের ভিতর আপনি এবং আপনার চামচারা আমার ভার্সিটি থেকে সসম্মানে বেরিয়ে যাবেন। তা না হলে পিছনে জার্মান শেফার্ড কুকুর লাগে এমন দৌড় শুরু করাবো যেটা কখনো থামবে না। এই প্রিন্সিপাল! রাহুল তখন প্রিন্সিপালের রুমের ভেতরের পাশ দিয়ে যাচ্ছিল। তখনই চিৎকার শুনে রুমের সামনে এসে বলে, ম্যাডাম, আসতে পারি? হ্যাঁ আসো, কি চাই তোমার? এই মহিলা, আগে আমার সাথে কথা বল তুই। ম্যাম, আসলে আমাদের ভার্সিটির রিহ্যাব সেন্টারের জন্য কিছু ডোনেশন দিলে এই চুপ! আমি আসছি আগে, তাই আমি কথা বলবো ওই বজ্জাত মহিলার সাথে। মুখ সামলে কথা বলবেন, না হলে ভার্সিটি থেকে হেঁটে যেতে পারবেন না। ভাই, এই ছেলে ও ওই ম্যাডাম মিলে আজকে একটা স্টুডেন্টকেও ক্লাস থেকে নিয়ে যেতে দেয়নি। নেতাকে উদ্দেশ্য করে বললাম, ও আচ্ছা, তাহলে তুই হলি নষ্টের যত মূল। ভালো জানিস তো, এখনই ভার্সিটি থেকে বের হয়ে যা, নাইলে মারা পড়বি তুই। জানিস আমি কে? আমি চাইলে তোকে আর এই বজ্জাত মহিলাকে শেষ করে দিতে পারি। আমি ডনের হাতের ঘড়িটা ধরে টাইমটা দেখেই বললাম, ডন, নেতা আপনার সময় ঘনিয়ে এসেছে, তাই সাবধানে থাকবেন। তুই জানিস কি বলছিস? এই ভার্সিটিতে আমার ছেলে দিয়ে পরিপূর্ণ। দেখলামই তো, একজন তোর মিটিং এ আসেনি, এখন তুই বুঝিনি তুই নেতা না খাতা। রাহুলের কথা শুনে ডন যখন এগিয়ে যাবে রাহুলের দিকে, তখনই প্রিন্সিপাল ম্যাডাম বলে ওঠেন, সাইলেন্স মিস্টার নেতা, আপনি আসতে পারেন, আর আপনার যা ইচ্ছে আপনি করতে পারেন। ডন ও সুলতান চলে যাওয়ার পর রাহুল বলে, ম্যাম, রিহাবের জন্য আমাদের কিছু ডোনেশন লাগতো, যদি ভার্সিটি ফান্ড থেকে দিতেন তাহলে ভালো হতো। কি জন্য ডোনেশন লাগবে? আমি যতদূর জানি ভার্সিটি রিহাবে ডোনেশন লাগার তো কথা না। ম্যাম, আপনি ঠিক বলছেন, তবে ভার্সিটির 100% স্টুডেন্টের মাঝে 79% স্টুডেন্টের নেশায় আসক্ত। এখন এদের ট্রিটমেন্টের জন্য কিছু মেডিসিন আর আরও কিছু জিনিসের প্রয়োজন, যার জন্য ডোনেশনটা লাগবে। আচ্ছা, আমি দেখছি কি করা যায়। আর হ্যাঁ, তোমার নাম কি? ম্যাম, আমার নাম রাহুল চৌধুরী, 3য় সেমিস্টার BBA ডিপার্টমেন্ট। আচ্ছা। রাহুল কথাগুলো বলে যখন বের হয়ে আসছিল, তখন রাহুল দেখতে পায় পুলিশ অফিসার এই দিকে আসছে। তখন রাহুল আড়াল হয়ে যায়। পুলিশ অফিসার প্রিন্সিপাল ম্যামের রুমে প্রবেশ করে, আর রাহুল রুমের বাইরে থেকে সবকিছু শোনার চেষ্টা করছে। এই সময় দিশা দূর থেকে দাঁড়িয়ে সবকিছু দেখছে। কিছু সময় পর পুলিশ অফিসার যখন বেরিয়ে আসে, রাহুল তখন আবার সরে যায়। রাহুল পুলিশ অফিসারের পিছু নেওয়া শুরু করে, আর রাহুলের পিছু নিচ্ছে দিশা। তখনই হঠাৎ করে রাহুলের ফোন বেজে ওঠে। রাহুল ফোন নিয়ে কথা বলার জন্য চলে যায় একপাশে। রাহুল ফোন রিসিভ করে কোনো কথা না বলে ওপাশ থেকে কি বলছে সেটা শোনার চেষ্টা করছে। রাহুল তখন বলে উঠল, আমি আসছি এক্ষুনি। রাহুল কথা বলে চলে যায়। এইদিকে দিশা ও রাহুলের পিছু নিল। কিছু সময় পর দিশা আর রাহুলকে দেখতে পেল না। এদিকে রাহুল লাইব্রেরিতে এসে তার কাজ করে বেরিয়ে যায়। এদিকে ডন এসে তার বসকে সবকিছু খুলে বলে। তাদের বস তখন কাউকে কল দিল। কিছু সময় কথা বলে বস ফোন কেটে দিল, আর বস বলল, চিন্তা করিস না, তোরা স্যারের সাথে কথা হয়েছে। স্যার বলেছেন তিনি মাফিয়া কিং রাজের সাথে কথা বলেছেন। মাফিয়া কিং রাজ তার লোককে আমাদের ভার্সিটিতে পাঠিয়ে দিয়েছে। আগেই অত খালেকুনজামানের কাজ শেষ করবে, তারপর এই ম্যাডাম আর ছেলের কাজ শেষ করবে। বস, আমি শুনেছি ওই অধ্যক্ষ আমাদের নামে নাকি কি একটা ফাইল তৈরি করেছে, এবং আমাদের সকল কাজের প্রমাণ আছে। যদি আমাদের ওই
কাজগুলোর প্রমাণ কোর্টে সাবমিট করা হয়, তাহলে আপনি আর আপনার স্যার জেলের ভিতরে বসে ললিপপ খাবেন। মানে? ওই খালেকুজ্জামানের বাসায় আমার একজন লোক আছে যে আমায় সকল আপডেট দিয়ে থাকে। খালেকুজ্জামান কখন কি করছে আমি সকল আপডেট তো তার মাধ্যমেই পাই এবং আমাদের কাছে পৌঁছে যায়। আচ্ছা, আমি দেখছি ব্যাপারটা। কথাটা বলে বস আবার কল দিল স্যারকে। কল রিসিভ হওয়ার পর বস আর স্যারকে সবকিছু খুলে বলে কথা শেষ করে বস বলে ওঠে, চিন্তা করিস না, আজকে বা কালকে রাজের লোক আমাদের সাথে দেখা করবে, ও সামনে আসবে। স্যার বললেন আজকে নাকি ভার্সিটিতে পুলিশ এসেছিল, কেউ নাকি পুলিশের কাছে অভিযোগ করেছে আমাদের নামে, খুঁজে নিয়ে দেখ, খবর দিয়েছিল। পরের দিন সকালে সুলতান আর ডন মিলে ভার্সিটির সব ছাত্রদের নিয়ে একটা রুমে নিয়ে অত্যাচার চালাতে শুরু করে। দিশা গিয়ে প্রতিবাদ করার চেষ্টা করেছিল, কিন্তু তাকে সেখান থেকে বের করে দিল। দিশা মন খারাপ করে চলে আসছিল, তখনই রাহুলকে সামনে দেখতে পায়। সেই ক্লাসেই যাচ্ছিল, তখন দিশা রাহুলের সামনে গিয়ে বলে, এই ছেলে, তোমাকে আমি খুঁজছিলাম। কেন? সুলতান ও তার নেতা মিলে এই ভার্সিটির স্টুডেন্টদের অনেক অত্যাচার করেছে। আমি গিয়েছিলাম, কিন্তু ওরা আমায় বের করে দিয়েছে। এখন তুমিই পারো ওই স্টুডেন্টদের বাঁচাতে। আমি কি ভার্সিটির সবাইকে বাঁচানোর দায়িত্ব নিয়েছি নাকি? মানে? বাংলাতে বলেছি আমি, আপনি বুঝতে পারেননি আমি কি বলেছি? আচ্ছা, তুমি কে বলো তো? কালকে ভার্সিটিতে যখন পুলিশ আসলো, তুমি পুলিশ দেখে নিজেকে আড়াল করলে। সেদিন তোমার রুমে আমি পিস্তল দেখতে পেরেছি। কে তুমি, আর কি উদ্দেশ্য নিয়ে তুমি ভার্সিটিতে আসছো? এত যখন জেনেই গেছো, তাহলে আরেকটা জিনিস জেনে নাও তুমি। আজকে থেকে 10 দিনের ভিতর ভার্সিটির মাঠে একটা লাশ পড়বে। রাহুল কথাটা বলে চলে যায় সেখান থেকে। আর দিশা তাকিয়ে আছে রাহুলের যাওয়ার দিকে। তখন সুলতান রাহুলের কথাগুলো আড়াল থেকে শুনছিল। সুলতান সবকিছু শুনে ডনকে গিয়ে বলে, এইদিকে রাহুল সেখান থেকে এসে রিহাব সেন্টারে থাকা স্টুডেন্টদের স্যালাইন এর সাথে কিছু মেডিসিন ইনজেক্ট করে দিল। রাহুল রুমে এসে একটা নম্বরে কল দিয়ে বলল, কাজ শেষ, এখন থেকে আসল কাজ শুরু করব। আর হ্যাঁ, তোমরা বলেছিলে আমার সাথে দেখা করতে চাও, তো কোথায় আসতে হবে আমায় বলো। ওপাশ থেকে কি বলছে কিছু শোনা যাচ্ছে না। কিছুক্ষণ পর রাহুল বলে ওঠে, আচ্ছা আমি আসছি বিকেলে। রাহুল ফোন রেখে রুম থেকে বের হয়ে যায়। এইদিকে ডন আর সুলতান মিলে স্টুডেন্টদের অনেক অত্যাচার করে, কিন্তু কোনো কিছুই জানতে পারেনি। কিছু সময় পর ডনের ফোনে কল আসে। ডন রিসিভ করে কিছু কথা বলেই ফোন রেখে সুলতানকে বলে, সুলতান চল, এখন আমাদের যেতে হবে। বস কল দিয়েছেন আর বলেছেন এখন যাওয়ার জন্য। হঠাৎ করে? আজকে জানি কিসের মিটিং আছে, সেটা যাওয়ার জন্য বলল। তারপর ডন আর সুলতান বেরিয়ে পড়ে ভার্সিটি থেকে। বিকেলে সুলতান, ডন আর বস বসে আছেন। তখন রাহুলকে আসতে দেখে সবাই দাঁড়িয়ে যায়। তখন বস বলে ওঠে, কি হলো, দাঁড়িয়ে গেলে কেন? এই ছেলে এখানে কেন? তুই এখানে? আরে এ হচ্ছে রাজভাইয়ের পাঠানো লোক। রাজভাই আসতে পারেনি, তাই এই ছেলেকে পাঠিয়ে দিয়েছে। তাহলে বলুন কি বলবেন আপনারা? আমি কিছু বলতে পারবো না, যা বলার আমার 2 স্যার বলবেন। 2 স্যার মানে? সেটা না হয় দেখতেই পারবে। তখনই 2টা গাড়ি এসে থামে রাহুলদের সামনে। রাহুল তাকিয়ে আছে গাড়ির দিকে। তারপর গাড়ি থেকে 2 জন বের হয়। এটা দেখে রাহুল দাঁড়িয়ে যায়। তখন রাহুল বলে, এরা এখানে? তুমি চিনো এদের? না, আসলে আমি বলতে চাইছিলাম এরাই কি সেই 2 জন? 2 জন রাহুলের সামনে আসতেই রাহুলের দিকে তাকিয়ে থমকে যায়। তখন 2 জনের মাঝে একজন বলে ওঠেন, তুই এখানে কেন? কে এই ছেলে? স্যার, এ হচ্ছে রাজভাইয়ের পাঠানো লোক। সে আজকে থেকে তার কাজ শুরু করতে চলেছে, তাই আমাদের সাথে পরিচয় ও আমাদের প্ল্যান যাতে বলতে পারেন এই ছেলেকে।
এই ছেলে তোমার নিশানা কেমন সেটা আগে আমরা দেখতে চাই। কথাটা শেষ করার আগেই রাহুল তার পেছন থেকে ব্যারেটা 93 আর পিস্তল বের করে সুলতান এর মাথা বরাবর গুলি করে দিল, আর সুলতান মুহূর্তে মাটিতে লুটিয়ে পড়ে। তখন সবাই দাঁড়িয়ে যায় আর বস বলে, এটা তুই কি করলি? সুলতানকে কেন মারলি? এই শালার বেটারাই তো আমার নিশানা দেখতে চেয়েছিল। আর তোরা চিন্তা করিস না, সুলতান আজকে না মারলেও কালকে বা কয়েকদিন পরেই মারা যেত। কেন? কারণ সুলতান হলো গোয়েন্দা বিভাগের গুপ্তচর। কালকে পুলিশ ভার্সিটিতে এসেছিল আমার খোঁজে। কালকে আমি পুলিশকে দেখেছিলাম, না হলে তো আমায় ধরে নিয়ে যেত। আমায় যদি পুলিশ ধরে নিয়ে যেত তাহলে রাজ ভাই কি করতো তোদের বুঝতে পারছিস নিশ্চয়। এখন আমাদের প্রথম টার্গেট হলো অধ্যক্ষ খালেকুজ্জামান। ওই অধ্যক্ষ না মরলে আমাকে এবং বাকি সবাইকে জেলে যেতে হবে। অধ্যক্ষকে শেষ করে ভার্সিটিতে চলে আসবি, সেখানেই দেখা হবে। আপনার কেন এই অধ্যক্ষকে মারতে চান সেটা জানতে হবে। সেটা আমরা তোকে বলবো কেন? আমাদের কাজ তুই করে চলে যা। তোকে খুন করার জন্য বলা হয়েছে তো তুই তোর কাজ কর। আচ্ছা, এখন আমায় কি করতে হবে? এই মাসের 30 তারিখ খালেকুজ্জামান আমাদের নামে একটা আদালতে মামলা করবে, সাথে পিটিশন জমা দিবে। এই 30 তারিখ যাতে খালেকুজ্জামান কোর্টে যেতে না পারে তার আগেই তাকে শেষ করে দিতে হবে। আমাদের যাতে কোনো আইনের ঝামেলায় পড়তে না হয় সেটা খেয়াল রাখবি। 30 তারিখের আগে তোকে কাজ শেষ করতেই হবে। রাহুল কথা শুনে দাঁড়িয়ে যায় আর হাসতে হাসতে বলে, হয়ে যাবে। তবে কি? তোদের মাথার পিছনে যে আছে তাকে বলবি সে যেন নাকি তেল দিয়ে ঘুমায়। কাজ শেষ হয়ে যাবে খুব তাড়াতাড়ি। মাথার পিছনে মানে? আমি কি বলেছি সেটা তোরা বুঝবি না। যে বোঝার সে এমনি বুঝে গেছে আমি কি বলেছি। রাহুল চলে যায় সেখান থেকে। পরের দিন ভার্সিটির মাঠে একজনের ক্ষত বিক্ষত লাশ দেখতে পায় সবাই। দিশা ভার্সিটিতে আসতেই ভার্সিটির মাঠের অনেক স্টুডেন্ট জমে থাকতে দেখে সেখানে আসে আর দেখতে পায় একটা ছেলের ক্ষত বিক্ষত লাশ পড়ে আছে। তখনই দিশার মনে পড়ে রাহুলের কথাগুলো দিশা মনে করে চারপাশে তাকিয়ে রাহুলকে দেখতে পেল না। রাহুলকে খুঁজতে দিশা পা বাড়ায় সামনের দিকে। তখন দিশা দেখতে পায় রাহুল প্রিন্সিপাল ম্যাডামের সাথে কথা বলতে বলতে আসছে। দিশা ম্যাডামের সামনে গিয়ে বলে, সুমা, কিছু কথা ছিল তোমার সাথে। মিস দিশা, এটা ভার্সিটি, তাই আপনি ভার্সিটির নিয়ম কানুনটা মেনে চলবেন আশা করি। সরি ম্যাম, কিন্তু ম্যাম আপনার সাথে আমার কিছু কথা ছিল। মিস দিশা, পরে কথা বলি আমরা। আমার একবার এখন ভার্সিটির মাঠে যেতে হবে। আর রাহুল, তুমি দুপুরের দিকে আমার সাথে দেখা করো। রিহাবের ডোনেশনের ব্যাপারে কথা আছে। আচ্ছা ম্যাম। কথাটা বলে সোমা চলে যায়। রাহুল তখন দিশাকে উদ্দেশ্য করে বলে, মিস দিশা, আগে বাড়িয়ে কিছু করতে যাবেন না, তাহলে বিপদ আপনার দিকে এগিয়ে আসবে। সো নো বাড়াবাড়ি। কথাটা বলেই রাহুল চলে যায়। এদিকে দিশা বাহিরে রাগ প্রকাশ করলেও ভেতরে ভেতরে অনেক খুশি হলো। দিশা তার ফোন বের করে কাউকে কল দিয়ে হাসতে হাসতে কথাগুলো বলতে বলতে চলে যায়। এভাবে ভার্সিটির মাঠে 10 দিন 10 জনের লাশ পাওয়া যায়। পুলিশ শত চেষ্টা করেও কাউকে ধরতে পারেনি। কালকে 30 তারিখ, অধ্যক্ষ সকল প্রমাণ নিয়ে কোর্টে যাওয়ার কথা। রাহুল রুমে বসে প্ল্যান করছে কিভাবে অধ্যক্ষকে মারা যায়। তখনই রাহুলের মাথায় একটা প্ল্যান খেলে যায়। আর তখনই রাহুল তার ফোন বের করে একটা নম্বরে কল দিয়ে কিছু জিনিস জিজ্ঞাসা করে ফোন রেখে দেয়। এইদিকে দিশা সোমার রুমে এসে ভার্সিটির মাঠে 10 জনের লাশ পাওয়ার ব্যাপারে সবকিছু বুঝিয়ে বলছে। সব শুনে সোমা বলে ওঠেন, দিশা, তুমি যা যা বলছো তার কি কোনো প্রমাণ আছে তোমার কাছে? হ্যাঁ আছে। বলো। হ্যাঁ ম্যাম, আমার কাছে আছে, এই যে দেখুন। দিশা তার ফোনে তাকায় আর ভিডিও চালু করে দেয়। ভিডিওটা ছিল রাহুল যেদিন ভার্সিটিতে বলেছিল ভার্সিটির মাঠে প্রত্যেক দিনে একটা করে লাশ পাওয়া যাবে। সেটা ভিডিও দেখা শেষ করে সোমা বলে ওঠেন, তাহলে তুমি আগে বলনি কেন দিশা?
ম্যাম, আমি বলার চেষ্টা করেছিলাম সেই দিন, কিন্তু আপনি ব্যস্ত ছিলেন। আচ্ছা, আমি পুলিশকে কল দিয়ে বলছি এই খুনিটাকে নিয়ে যাওয়ার জন্য। ম্যাম, পুলিশ অলরেডি রাহুলকে তাদের নজরে রেখেছে। খালেকুজ্জামান স্যার ভার্সিটিতে আসলে ওকে গ্রেফতার করা হবে। মানে? আসলে সুমা, আমি একজন গোয়েন্দা অফিসার, সাথে এই ভার্সিটির একজন স্টুডেন্ট। ভার্সিটিতে মেয়েদের আত্মহত্যা ও মাদকের খবর আমাদের কাছে ছিল, তাই আমাকে দায়িত্ব দিয়ে ভার্সিটিতে ছদ্মবেশে পাঠানো হয়। তারপর আমি আমার কাজ শুরু করি। অনেক কষ্ট করে কোনো রকম প্রমাণ পাচ্ছিলাম, কিন্তু যেদিন রাহুল ভার্সিটিতে আসে সেদিন থেকে কেন জানি ওর উপর আমার সন্দেহ হয়, তাই ওর পিছু নেই আমি। কয়েকদিন পর রাহুলের রুম থেকে ড্রাগস ও পিস্তল পাই। তারপর রাহুলের উপর আমাদের সন্দেহের মাত্রা বেড়ে যায়। পিস্তল আর ড্রাগসের জন্য ওকে গ্রেফতার করা হলে রাহুল কয়েকদিন পরেই বের হয়ে আসে। আগের কাজে লিপ্ত হবে, তাই আমরা ওর বিরুদ্ধে এমন একটা প্রমাণের অপেক্ষা করতে থাকি এবং অবশেষে পেয়েও যাই। এখন শুধু অধ্যক্ষ স্যারের ফিরে আসার অপেক্ষা। সুমা, ওরা কি কোনো খোঁজ পাওয়া যায়নি বা কোনো যোগাযোগের মাধ্যম? দিশা, তুমি জানো ও কেমন ছিল? ও যদি নিজে থেকে কারোর সাথে যোগাযোগ করতে না চায় তাহলে সেটা সম্ভব না। 5টা বছর ধরে নিজের ভুলের শাস্তি ভোগ করেছি আমি যে এখন ক্লান্ত হয়ে গেছি সুমা। আসলে সেদিন অনেক মাথা গরম ছিল, আর তখনই অর্পা আর ওর সাথে একসাথে দেখে মেজাজ আরও খারাপ হয়ে গরম হয়ে যায়, যার জন্য এমন একটা ব্যবহার করি ওর সাথে। মন খারাপ করিস না, চল এখন বাসায়। পরের দিন রাহুল তার পিস্তল কোমরে গুজে বাইক নিয়ে বেরিয়ে পড়ে। কিছু সময় পর রাহুল দেখতে পায় অধ্যক্ষের গাড়ির পেছনে 10-12টা বাইক। তখন রাহুল বাইকগুলোকে যাওয়ার ইশারা করে। রাহুলও পিছু নেয়। কিছু দূর যাওয়ার পর বাইকগুলো যখন অধ্যক্ষের গাড়ির টায়ারগুলোতে গুলি করবে, তখন রাহুল তার পেছন থেকে পিস্তল বের করে গুলি করা শুরু করে। এক এক করে সবাইকে মেরে দিয়ে রাহুল অধ্যক্ষের পিছু পিছু কোর্টে প্রবেশ করে। রাহুলকে কোর্টে আসতে দেখে স্যার জামশেদ এবং স্যার হোস্টেল সুপার চমকে যায়। রাহুল বাইক থেকে নেমে ঠোঁট দিয়ে শীষ বাজাতেই কয়েকজন সেনাবাহিনীর অফিসার এসে অধ্যক্ষের গাড়ি ঘিরে ফেলে। সেনাবাহিনীর এমন কার্যক্রম দেখে কোর্টে উপস্থিত সবাই অবাক হয়ে যায়। তখন খালেদুজ্জামান গাড়ি থেকে নেমে বলে, কি ব্যাপার বলুন তো, আপনারা এভাবে আমাদের দিকে বন্দুক তাক করে আছেন কেন? তখন পেছন থেকে রাহুল বলে ওঠে, স্যার আমি বলছি। সবাই রাহুলের দিকে তাকায়। রাহুল অধ্যক্ষ স্যারের সামনে এসে বলে, আপনার ভাই এবং আপনার ভার্সিটি হোস্টেল সুপারকে আটক করা হয়েছে। তাদের দেশদ্রোহীর মামলা রয়েছে, তার সাথে আপনাকে হত্যার পরিকল্পনাও এরা করেছিল। কি বলছো কি তুমি? আর তোমার কাছে কি প্রমাণ আছে? সেটা না হয় কোর্টের ভিতরে গেলে জানতে পারবেন। এই নিয়ে যাও এই দুজনকে। আর স্যার আপনি এখন যেতে পারেন, কোর্ট শুরু হয়ে যাবে। রাহুল সবেমাত্র চায়ের দোকানে বসে চা খাওয়া শুরু করবে, তখনই রাহুলের ফোন বেজে ওঠে। রাহুল ফোন বের করে দেখতে পায় বস কল দিয়েছে। রাহুল হালকা হেসে বলে ওঠে, হ্যাঁ বল। তুই আমাদের সাথে বেইমানি করলি, তবে চিন্তা নেই, তোর সুমা আর তোর প্রাণের ভালোবাসার মানুষকে আমরা হাতে থেকে বাঁচিয়ে নিবি কি করে। তুই আমাদের সাথে এইভাবে বেইমানি করবি সেটা আমরা বুঝতেই পারিনি। তুই শালা আস্ত একটা হারামি। এবার তোর সুমা আর গার্লফ্রেন্ডের সাথে মজা করবো। হা 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 হা। কিছু করবি না এদের সাথে তুই। আমি আসছি, প্লিজ কিছু করিস না। তোদের শত্রুতা আমার সাথে, তাহলে ওদেরকে কেন? হা 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 হা। হাসি যে, তোর চারপাশে তাকিয়ে দেখ। তখনই বস আর ডন তার পাশে তাকিয়ে দেখতে পায় জ্যাকেট পরে তার সামনে দাঁড়িয়ে আছে মানুষরূপী রক্তচোষা। এটা দেখে বস বলে ওঠে, এরা কারা? কেন তুই দেখতে পাচ্ছিস না ওদের গায়ে কি আছে? তার মানে তুই একজন। আর কোনো কথা নয়, তুই ফোনটা লাউড স্পিকার দে। দিচ্ছি এক্ষুনি। আমার লোকদের উদ্দেশ্য করেই বললাম। এই
তোরা এই দুই হারামকে মেরে এই দুইজনকে তাদের বাসে পাটি নামিয়ে দে। রাহুলের কথা শেষ হতেই ওপাশ থেকে বস ও ডনের আত্মচিৎকারের সাথে ভেসে ওঠে গুলির শব্দ। রাহুল হাসতে হাসতে ফোন রেখে চায়ে চুমুক দিল। 1 ঘন্টা পর অধ্যক্ষ স্যার আর তার পেছনে জামশেদ ও হোস্টেল সুপারকে নিয়ে আসা হয়। তখন জামশেদ বলে ওঠে, তুই কাজটি একদম ঠিক করিসনি। তুই কি মনে করেছিস আমাদের গ্রেফতার করে নিয়েছিস আর কাজ শেষ হয়ে গেছে? সেটা যদি ভেবে থাকিস তাহলে তুই ভুল ভাবছিস। তখনই অধ্যক্ষ স্যার জামশেদ এর গালে ঠাস ঠাস করে থাপ্পড় বসিয়ে দিয়ে বলে ওঠেন, তুই আমার নিজের ভাই হয়ে আমার সাথে এমন একটা কাজ করলি? তোকে নিজের সন্তানের মতো বড় করেছি, আর তুই? আমায় সবকিছু দিয়ে হবে কি? এই দুনিয়াতে টাকাই হচ্ছে সব। আমি যখন তোমার কাছে টাকা চাইতাম তখনই তুমি বলতে টাকা নাই। আমার টাকার খুব প্রয়োজন ছিল, তখনই আমার কাছে একটা অফার আসে আর আমি সেটা গ্রহণ করে নেই। চিন্তা নেই, এই ভার্সিটি ফিরবে আবার পুরাতন রূপে। তোরা যতই চিন্তা করিস না কেন, এই ভার্সিটির ক্ষতি করার কিচ্ছু পারবি না। তৈরি থাক সামনের জন্য। আমি অলওয়েজ তৈরি আছি, সেটা তুই ভালো করেই জানিস। তোর কি সম্পর্ক এই ভার্সিটির সাথে? যেমন মা বাবার সাথে একজন ছেলের সাথে থাকে, ঠিক তেমনই। স্যার, আমি আসি এবার। এই, তোমরা এই দুজনকে নিয়ে আমাদের ক্যাম্পে চলো। রাহুলের কথা শুনে সেনা সদস্যরা জামশেদ আর হোস্টেল সুপারকে নিয়ে যায়। রাহুল অধ্যক্ষ স্যারের কাছ থেকে বিদায় নিয়ে চলে যায় হোস্টেলে। পরের দিন সকালে অধ্যক্ষ স্যার সকল শিক্ষকদের জিজ্ঞাসা করছেন, ভার্সিটিতে এতদিন কি করেছেন নাকি আপনারা? 10 জন ছাত্র মারা গেল, তাও আমার ভার্সিটিতে। আমি চেষ্টা করে যাচ্ছি এই ভার্সিটিকে রক্ষা করার জন্য, আর ভার্সিটিতে খুনাখুনি চলছে। কেউ কোনো কথা বলছে না। তখন দিশা বলে ওঠে, স্যার, আমি জানি এই কাজ কে করেছে। হু ইজ দ্যাট ইডিয়ট? বিবিএ 3য় সেমিস্টারের স্টুডেন্ট রাহুলের একজন। তাহলে তোমরা কিছু করনি কেন? স্যার, আপনার অনুমতি পেলে ওই খুনিকে থানায় নিয়ে যেতে পারি। থানায় নিয়ে যেতে পারি না মানে? স্যার, আমি একজন গোয়েন্দা অফিসার। ভার্সিটি থেকে সকল অপরাধ দূর করার জন্য আমি আসি এই ভার্সিটিতে। ও আচ্ছা, টেক হিম নাও কাস্টডি। দিশা অধ্যক্ষ স্যারের অনুমতি পেয়ে তার জুনিয়র অফিসারকে কল করে আসতে বলে দেয়। তখন অধ্যক্ষ স্যার পিয়নকে উদ্দেশ্য করে বলে, ওই ছেলের ফাইলটা নিয়ে আসতো। কিছুক্ষণ পর পিয়ন ফাইল এনে অধ্যক্ষ স্যারের হাতে দিল। অধ্যক্ষ স্যার ফাইলটা ভালো করে দেখে ফাইলে থাকা ছবিতে তার চোখ আটকে যায়। অধ্যক্ষ স্যার পিয়নের উদ্দেশ্য করে বলে, এই ছেলে কোথায় উঠেছে? স্যার, এই ছেলে আমাদের ভার্সিটির হোটেলে উঠেছে, কিন্তু আপনি জিজ্ঞেস করছেন কেন? তুই ফাইলটা দেখ। সোমা ফাইলটা দেখে তার মুখে হাসি ফুটে ওঠে। তখন ভার্সিটিতে গুলির শব্দ শোনা যায়। সবাই তাড়াতাড়ি করে বাইরে গিয়ে দেখতে পায় ভার্সিটির মাঠে রাহুল পড়ে আছে, আর তার সামনে কয়েকজন দানব আকৃতির লোক দাঁড়িয়ে আছে। অধ্যক্ষ স্যার আর সোমা যখন এগিয়ে যাবে তখন লোকগুলো তাদের আটকে দিল। আর সেই সময় ভার্সিটিতে প্রবেশ করে 10টা গাড়ি। সেই গাড়িগুলো থেকে এক এক করে বেরিয়ে আসছে মানুষরূপী দানব। এই দানবগুলোকে দেখে উপস্থিত সবাই ভয়ে থরথর করে কাঁপছে। তখনই সকলের দৃষ্টি আকর্ষণ করে ভার্সিটিতে প্রবেশ করে একটা ল্যাম্বরগিনি গাড়ি। সবাই তাকিয়ে আছে সেই গাড়ির দিকে। কিছু সময় গাড়ি থেকে বের হয়ে আসে 2 জন, আর সেই 2 জনকে দেখে সবার চোখ বড় বড় হয়ে যায়। কিছু সময় পর দিশা ও কয়েকজন অফিসারকে একটা রুম থেকে দেখে সবাইকে দেখে বোঝা যাচ্ছে তাদেরকে অনেক অত্যাচার করা হয়েছে। তখন অধ্যক্ষ স্যার বলে ওঠেন, কে তোমরা, আর এই ভার্সিটিতে কি চাও? তখন 2 জন হাসতে হাসতে বলে ওঠে, কোন পরিচয় দিব স্যার? দিশা আঘাতপ্রাপ্ত কণ্ঠে বলে ওঠে, সুফিয়ান বিশ্বজিৎ। তোমরা ভুল বললেন ম্যাডাম। মানে? আন্ডারওয়ার্ল্ড কিং স্টিফেন ও রোবট। রাজের জন্য এতদিন মাফিয়া ওয়ার্ল্ড ছেড়ে বাংলাদেশে সেই ভার্সিটিতে নিজের তাঁবু গেড়ে বসবাস শুরু করি এবং নিজেকে আবার তৈরি করেছিলাম। কিন্তু এই শালা রাহুল আমাদের সবকিছু ভেস্তে দিল এবং জেনে গেল আমাদের আসল পরিচয়। এতদিন নিজেদের আড়াল করে রেখেছিলাম, কিন্তু আমাদের বাইরে আসতে বাধ্য করলো আর মেরে দিল আমার সমস্ত লোকদের। তাই আজকে ওকে মেরে দিয়ে বাংলাদেশে নিজের আস্তানা প্রতিষ্ঠা করবো আমরা।
দিশা ম্যাডাম, আপনার সাহস কত? আমাদের শিকারকে আপনি স্বীকার করে নেবেন? আমাদের শিকার আমরা কাউকে শেয়ার করি না, আর সেই জায়গায় আপনি কোনো প্রশ্নই আসে না। এখন এই শালার বডি খুবলে খুবলে খাবে আমার লোকেরা। উপস্থিত সবাই বুঝতে পারছে না কি থেকে কি হয়ে যাচ্ছে। তখনই আবার সুফিয়ান বলে ওঠে, এই তোরা দেখছিস কি? ওই শালার বডি ছিন্ন বিচ্ছিন্ন করে দে। সুফিয়ানের হুকুমে যখন তার লোকেরা চলে যাবে তখনই ভার্সিটির লাইব্রেরিয়ান শফিক মামা সামনে এসে বলে ওঠেন, এক মিনিট, তোর তো সাহস কম না, তুই আমাদের কাজে বাধা দিস? যাকে মারবি তার আসল পরিচয় জানবি না তোরা? আসল পরিচয় মানে? আসল পরিচয়। কি বলছো কি শফিক ভাই? কে এই ছেলে? এই ছেলে হলো ভার্সিটির সেই ফাজিল ছেলে, এই ছেলে হলো ভার্সিটির সেই গুন্ডা বকাটে ছেলে, এই ছেলে হলো এই আমারকে ভার্সিটির ছেলে রাহুল রাজ চৌধুরী। কি রাজ? হ্যাঁ ভাগ্নি, এই হচ্ছে 5 বছর আগের আমাদের ভার্সিটির প্রাণ। তোর পরিচয় দেওয়া শেষ? এই মার শালাকে। আসল নাম হয়তো বলা হয়নি ওর। আসল নাম মানে? এই রাহুলই হচ্ছে বাংলাদেশের আর্মি ইন্টেলিজেন্সের সিক্রেট অফিসারের সাথে পুরো মাফিয়া ওয়ার্ল্ডের কিং, মাফিয়া দা রাজ, যাকে 56টি দেশের গোয়েন্দা সংস্থা খুঁজে যাচ্ছে, কিন্তু তার নাগাল পায়নি কেউ। এই ভার্সিটির এমন অবস্থা শুনে রাহুল 1 বছর আগে থেকে রাহুলের কাজে নেমে পড়ে। রাহুলের এখানে আসার অবশ্য অন্য একটা কারণও ছিল। কি কারণ ছিল? মামা, কি কারণ ছিল বলো? অর্পা সহ বাকি মেয়েদের মৃত্যুর রহস্য উদ্ঘাটন করা। যেই অর্পাকে 2 বছর আগে হত্যা করা হয়েছিল নির্মমভাবে। অর্পা তো শর্ট সার্কিটের আগুনে পুড়ে মারা যায়, তাহলে হত্যা হলো কি করে? তখনই রাহুল বলে ওঠে, অর্পা একটা মেডিসিন আবিষ্কার করে, যে মেডিসিন একসাথে 10 দিন সেবন করলে যে কোনো নেশায় আসক্ত ব্যক্তি নেশার পথ থেকে সহজে ফিরে আসবে। অর্পা যাই করতো সব কিছু আমায় বলতো, কারণ অর্পা আমায় নিজের বড় ভাই মনে করত। আমি মা বাবার মৃত্যুর পর ভাবির মাঝে আমার মাকে খুঁজে পাই, সাথে অর্পার মতো একটা বোন। কোনো সমস্যায় পড়লে অর্পা আমার সাথে সব কিছু শেয়ার করতো। আমি দেশ থেকে চলে যাওয়ার পর অর্পা আমার সাথে যোগাযোগ করতো। একদিন অর্পা আমায় জানায় সে একটা মেডিসিন আবিষ্কার করেছে, কিন্তু কয়েকজন অসাধু মানুষ সেই মেডিসিনগুলো বিদেশে সাপ্লাই করে অনেক টাকা হাতে নিতে চায়, কিন্তু অর্পা তাদের প্রস্তাবে রাজি হয়নি। একদিন রাতে অর্পা আমায় ভিডিও কলে তার মেডিসিন দেখাচ্ছিল, তখনই কেউ তার রুমে আসে। অর্পা ফোনটা টেবিলের উপর রেখে দরজাটা খুলতে চায়, তখনই অর্পার রুমে গলির আওয়াজ শুনতে পাই। আমি ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখতে পাই অর্পা মাটিতে শুয়ে আছে আর অর্পার বুক দিয়ে রক্ত পড়ছে। আমি চিৎকার করে বলেছি, আমার বোনটাকে মারিস না, কিন্তু নরপশুর আমার বোনকে আমার সামনে গুলি করে হত্যা করে। তারা এতে শান্ত হয়নি। ওই অমানুষেরা বাচ্চারা আমার বোনের প্রাণহীন দেহটার সাথে নিজের শারীরিক কাজেও লিপ্ত হয়। একজন ভাই হয়ে আমি নিজের বোনের সাথে এরকম কাজ করা থেকে ওদের প্রতিহত করতে পারিনি। তাদের নিজের চাহিদা মিটিয়ে তাদের অপরাধ ঢেকে রাখার জন্য ঘরে শর্ট সার্কিট তৈরি করে আমার বোনটাকে পুড়িয়ে দিল। দিনে দিন নিজের চোখের সামনে পুড়ে ছাই হয়ে যায় আমার বোন অর্পা। এক ভাইয়ের কাছ থেকে এক বোনকে কেড়ে নিল এই অমানুষেরা। আমি তখন একটা মিশনে থাকার জন্য আসতে পারিনি। তারপর আমি কাজ শুরু করি। ধীরে ধীরে তারপর আমি হয়ে গেলাম মাফিয়া দা রাজ। আমার বোন চেয়েছিল ড্রাগস ও বিভিন্ন নেশার রাস্তা থেকে সবাইকে ফিরিয়ে আনার, তাই সমস্ত ড্রাগস ডিলারদের খুঁজে বের করে শেষ করতে থাকি। আর তখনই স্টেফেন আর রোবার্ট পালিয়ে আসে বাংলাদেশে। মাফিয়া ওয়ার্ল্ডে আমি হয়েছে মাফিয়া দা রাজ। আমি বাংলাদেশে এসে তাদের খুঁজে বের করি এবং সুযোগ খুঁজতে থাকি তাদের শেষ করার। তারপর জানতে পারি ইউনিভার্সিটিতে তারা তাদের আস্তানা হিসেবে ব্যবহার করছে। তারপর শফিক মামাকে সব কিছু খুলে বলি। তারপর শুরু হয় আমার কাজ। আমার বোনকে কারা মেরেছিল রাজ? এই কলেজের হোস্টেল সুপার অধ্যক্ষ স্যারের ভাই ও সুফিয়ান বিশ্বজিৎ দুইজনকে কালকে রাতে এসিডের পানিতে ডুবিয়ে মারি। এখন এই দুজনকে শেষ করব। রাহুল কথাটা বলে চোখের জল ছেড়ে দিল। দিশা তখন বুঝতে পারে অর্পা কেন সেদিন রাহুলকে জড়িয়ে ধরেছিল। দিশা নিজের কাজের জন্য অনুশোচনা করতে থাকে।
আর কান্না করছে, উপস্থিত সবাই কান্না করছে। সোমা চোখের জল মুছে বলে ওঠে, রাহুল, তুই কি করবি জানি না, কিন্তু আমি আমার বোনের খুনিরা বেঁচে থাকুক আমি চাই না। সুমা ভাবিমা, তুমি চিন্তা করো না, আমার বোনের সকল হত্যাকারীকে শেষ করে দিয়েছি। আর আমি এদের কি করে বাঁচিয়ে রাখবো? আজ পর্যন্ত মাফিয়া রাজের কাছ থেকে কোনো অপরাধী বাঁচতে পারেনি, তাহলে এদের বেঁচে থাকার কোনো প্রশ্নই আসে না। এই তুই কি মনে করেছিস আমাদের মেরে ফেলবি? তুই চারপাশে তাকিয়ে দেখ। রাহুল কথাগুলো শুনে হাসতে শুরু করে। তখন বিশ্বজিৎ বলে ওঠে, কি রে, তুই এরকম হাসছিস কেন? মৃত্যুকে সামনে দেখেও হেসে যাচ্ছিস? জানিস না মৃত্যু কতটা যন্ত্রণাদায়ক? তোর লোকের অবস্থা তাকিয়ে দেখ। রাহুলের কথা শুনে সুফিয়ান, বিশ্বজিৎ সহ সবাই তাকিয়ে থাকে। সব দানব আকৃতির মানুষগুলো মাটিতে শুয়ে আছে, আর তাদের পাশে দাঁড়িয়ে আছে মানুষরূপী রক্তচোষা। রাহুল বলে ওঠে, কি মনে করেছিলি তোরা আমায় মেরে ফেলেছিস? মেরে ফেলবি? আমি তোদের সবার সামনে দিয়ে আসার জন্য তোর লোকদের কিছু মার খেয়ে নিলাম, এখন রেডি হয়ে নে। রাহুল কথাগুলো বলে সুফিয়ান আর বিশ্বজিৎকে মারতে থাকে। কিছু সময় পর রাহুল মাটিতে শুয়ে আছে, সুফিয়ান আর বিশ্বজিৎ দাঁড়িয়ে হাসছে। বিশ্বজিৎ তখন সোমার সামনে এসে সোমার চুল ধরে রাহুলের কাছে নিয়ে ছুঁড়ে মারে আর বলে ওঠে, তুই না বলেছিলি তোর ছেলেকে আমাদের মারতে? তো তোর ছেলেই তো মাটিতে শুয়ে আছে। তোদের মতো পশুর কাছে আমার ছেলে হেরে যাবে? এটা কখনোই হবে না। দেখছিস না মনে পড়ে আছে, তাও বড় বড় কথা বলছিস তুই। এখনো সময় আছে, নিজের কাজের জন্য পুলিশের কাছে আত্মসমর্পণ কর, তাহলে বেঁচে যাবি। জেলের ভিতর থাকলে ভালো থাকবি, আর বাইরে থাকলে মারা পড়বি। এত কনফিডেন্স তোর? বাবা! এই ছেলে দে তো তোর, না তাহলে। সন্তান জন্ম দিলেই মা হওয়া যায় না, সন্তানকে জন্ম দিয়ে মানুষের মতো মানুষ করলেই একজন আদর্শ মা হয়ে ওঠেন। আর তুই কি বলি, আমার ছেলে না? কিন্তু এই রাহুলকে নিজের আদর্শে আমি মানুষ করেছি, এবং আমার ছেলের কাজ নিয়ে আমি অলওয়েজ কনফিডেন্স। তোকে এখনই মারবো, তাহলে তোর ছেলের কনফিডেন্স লো হয়ে যাবে। ভুলেও এই কাজ করতে যাস না, জানিস তো স্বাভাবিক বাঘের চেয়ে ঘায়েল বাঘ কতটা হিংস্র হয়। আগে এই মহিলাকে, তারপর তোকে মারবো। কথাটা বলে সুফিয়ান একটা পাইপ নিয়ে আসে। যখন আঘাত করতে যাবে তখন কেউ পাইপ ধরে ফেলে। সুফিয়ান আর বিশ্বজিৎ পেছনে তাকিয়ে দেখতে পায় রাহুল দাঁড়িয়ে আছে। তখন রাহুল দুজনের হাত থেকে পাইপ কেড়ে নিয়ে বলে, মায়ের পর আমি যাকে বেশি ভালোবাসি ও সম্মান করি, তুই আমার সেই মাকে আঘাত করতে চলেছিস। আমি বেঁচে থাকতে আমার মায়ের উপর তুই আঘাত করবি? এটা চিন্তা করলি কি করে? রাহুল কথাটা বলে শোয়া থেকে দাঁড়িয়ে যায় আর মারতে থাকে সুফিয়ান আর বিশ্বজিৎকে। এক সময় রাহুল তার পেছন থেকে পিস্তল বের করে সুফিয়ান ও বিশ্বজিৎকে গুলি করে। তারপর রাহুল তার লোককে ইশারা করে, তখন তার লোক 2 অ্যাসিড নিয়ে আসে। রাহুল ভার্সিটির সবার সামনে দুজনের শরীরে অ্যাসিড ঢেলে দিল, আর মুহূর্তেই পুড়ে ছাই হয়ে যায় বিশ্বজিৎ ও সুফিয়ান এর দেহ। রাহুল বসে পড়ে মাটিতে আর আকাশের দিকে তাকিয়ে চোখের জল ফেলছে। তখন সোমা রাহুলকে জড়িয়ে ধরে, রাহুলও জড়িয়ে ধরে তাকে। কিছু সময় পর দিশা এসে দাঁড়ায় রাহুল আর সোমার সামনে। তখন রাহুল বলে, ম্যাডাম, হাত করা পড়াতে পারেন, আমি একজন খুনি, আমার শাস্তি পাওয়ার যোগ্য। তোমার মতো মাফিয়া জেলে নয়, তোমায় বাইরে থাকতে হবে। সমাজের সকল ময়লা আবর্জনা পরিষ্কার করার জন্য তোমার খুবই প্রয়োজন। সেটা হয় না মিস দিশা, আপনি আপনার দায়িত্বটা পালন করুন। রাহুল, দিশা যা বলছে সেটা কি ঠিক বলছে? তোমায় জেলের ভিতরে বানায় না, তোমায় ভার্সিটির ভিতরেই বানায়। কিন্তু স্যার, আমি একজন মাফিয়া। আর তুমি হলে ফাজিল ছেলে, যখন মাস্টার দ্য মাফিয়া। মাস্টার মানে? আজকে থেকে তুমি এই ভার্সিটির নিউ অ্যাপয়েন্টেড প্রফেসর রাহুল রাজ। রাহুল, আমার কথাটা রাখো বাবা। রাহুল,
তাহলে এবার বাসার চল তুই। ভাইয়া কই? তোর ভাইয়া কিছু কাজে আমেরিকা গেছে, আর 2 মাস পর ফিরবে। আচ্ছা। সুমা আর রাহুল যখন চলে আসবে তখন দিশা বলে ওঠে, সুমা। এসো দিশা। স্যার চলুন, আপনিও। সন্ধ্যাবেলা রাহুল ছাদে দাঁড়িয়ে আছে আকাশের দিকে তাকিয়ে। তখনই দিশা রাহুলের পাশে এসে দাঁড়ায় আর রাহুলকে বলে, মন খারাপ? ও ম্যাডাম, আপনি বাসায় যাননি? সুমা মানা করলো তাই যায়নি। ও আচ্ছা। অনেকদিন পর দাঁড়িয়ে আছি এইভাবে একসাথে। হাসছো যে? পুরনো স্মৃতিগুলো আর মনে করে অনেক কষ্ট পেতে চাই না, তাই আপনার কথাগুলো শুনে হাসি পেল। নতুন কি কেউ এসেছে জীবনে? পুরাতন দাগটাই শুকাতে পারেনি, আবার নতুন। এখনো ভালোবাসো আমায় তুমি? এখন আর কারোর জন্য মন খারাপ করি না। পুরাতন স্মৃতি মনে পড়লেও আমার সেগুলো এড়িয়ে চলার চেষ্টা করি। আর ভালোবাসা বলতে সেটা আমার দুইজনের জন্য, আমার ভাবিমা আর ভাইয়ের জন্য। এত অভিমান করেছো? অভিমান নেই কারোর প্রতি অভিমান। কারোর প্রতি আমার কোনো উল্টা অভিযোগও জমা হয়ে আছে সবার কাছে। একসময় অভিমান করতাম, কিন্তু সে আমার সবার সামনে মেয়েবাজ বলে পরিচয় করিয়ে দিল। এখনো রাগ জমে আছে আমার উপর, তাই না? রাগ করার অধিকার থাকা লাগে, সবার প্রতি যা আমার নেই। সেই অধিকার যদি আবার ফিরিয়ে দেই? আর জড়াতে চাই না কোনো মায়াতে। এখনো গল্প লিখো তুমি? গল্পের রানী হারিয়ে গেছে। নতুন কাউকে খুঁজে নিয়ে লেখা শুরু করো। কোনো ইচ্ছে নেই আমার আর নতুন করে গল্প লিখতে, তাই চাই না। রাহুল কথাগুলো বলে ছাদ থেকে নেমে যায়। রাহুল নিচে এসে বের হয়ে যায় বাসা থেকে। দিশা নিচে নেমে আসে। তখন সোমা দিশাকে বলেন, কি হয়েছে? রাহুল বেরিয়ে গেল কেন? ও এখনো আমার উপর রাগ করে আছে, কি করব বুঝতে পারছি না। তুই কি চাস রাহুল তোর থেকে হারিয়ে যাক? রাহুল অন্য কাউকে বিয়ে করুক? না, কখনো না। তাহলে লেগে থাক। কিন্তু কি করে? শুন তাহলে, পারবি তো কাজ করতে? পারবো। তোমার ছেলেকে আজকে বাসায় আসতে দাও, তারপর দেখতে পারবে। রাত 10টায় বাসায় ফেরে রাহুল খাওয়া দাওয়া শেষ করে রুমে চলে যায়। কিছুক্ষণ পর রাহুল তার রুমে কারো উপস্থিতি বুঝতে পেরে সামনে তাকিয়ে দেখতে পায় দিশা তার রুমে এসে দরজা লাগিয়ে দিয়েছে। তখন রাহুল বলে, এটা কি করছেন আপনি? দরজা লাগিয়ে দিলেন কেন? তোর কাছে নিজের কাজের জন্য ক্ষমা চাইলাম, কিন্তু তুই তোর দেমাক দেখিয়ে চলে গেলি। 5 বছর অনেক কষ্ট করেছি তোর জন্য, কিন্তু তুই কি করলি? মানছি আমি তোর সাথে অনেক খারাপ ব্যবহার করেছি, তার জন্য কি আমি কম কষ্ট পেয়েছি বল? এখন আমি আজকে তোর সাথে সব কিছু করে তোকে মেরে ফেলবো, তারপর নিজেও মরে যাব। এ তো যখন মরা ইচ্ছে, নিজে যাও মরতে, আমায় নিয়ে যাচ্ছ কেন? মরবো তো আমি তোর জন্য। একদম আমার কাছে আসার চেষ্টা করবে না, তাহলে খুব খারাপ হয়ে যাবে। সেই খারাপটাই তো আমি করতে চাই। মানে? বল, আমায় কালকে বিয়ে করবি? জীবনেও না, প্রয়োজন হলে মরে যাব, তবুও না। দিশা রাহুলের বিছানায় উঠে রাহুলের কোমল গাল টান দিল। তখনই রাহুল বলে, কি হচ্ছেটা কি? বল রাজি। না না না। তাহলে আজকে ওইটা করে নিব। দেখছেন নি আপনারা মেয়েটা কেমন লজ্জি? 5 বছর আগে আমার সাথে এমন একটা কাজ করলো, আর এখন জোর করে কি সব করতে যাচ্ছে। কি করি বলুন তো? কি রে, তুই রেডি হবি নাকি? রেডি হব মানে? দেখো, আমি তৈরি না এইসবের জন্য। তুই জোর করলে কিচ্ছু পাবি না। বিয়া করবি কিনা বল। কোনো উপায় না পেয়ে রাজি হয়ে গেলাম। হ্যাঁ, রাজি আমি। দিশা কথাটা শুনে রাহুলকে জড়িয়ে ধরে। রাহুলের গালে একটা কামড় বসিয়ে দিল। তখন রাহুল বলে, এটা কি হলো? আমি তো বললাম বিয়েতে রাজি, তাহলে গালে কামড় দিলে কেন? কালকে রাতে সবকিছু মিটিয়ে দিব। আমি আসি সোনা। কথাটা বলে দিশা চলে যায়। এইদিকে রাহুল গালে হাত দিয়ে মনে মনে বলছে, শালি
আগের মতোই রয়ে গেছে, কোনো পরিবর্তন হয়নি। 5 বছর আগেও আমার গালে এভাবে কামড় দিত, আর 5 বছরও পরেও আজকে দিয়েছে। আপনারা ভাবছেন দিশাকে কেন মেনে নিলাম? আসলে আমি শফিক মামার কাছ থেকেই শুনেছিলাম দিশা নিজের ভুল বুঝতে পেরেছে আর আমাকে অনেক খোঁজার চেষ্টা করেছিল, কিন্তু আমায় পায়নি। প্রতিদিন রাতে কান্না করতো আর আমার ছবির সাথে কথা বলতো। দিশা অর্পার কাছ থেকেও সেদিনের ব্যবহারের জন্য ক্ষমা চেয়েছিল। তো পাঠক আর পাঠিকাগণ, কালকে আমাদের বিয়ের দাওয়াত রইল, আসবেন কিন্তু। আর হ্যাঁ, সাথে গিফট নিয়ে আসবেন। আর এরকম আরও গল্প পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিবেন, যাতে সকল গল্পের নোটিফিকেশন সবার আগে পেয়ে যান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো গল্পে। খোদা হাফেজ।